হালি শহরে একটা ফ্যামিলি ছিল। সেখানে দুটো ছেলে, দুটো বৌমা, একটা ননদ, শ্বশুর শাশুড়ি ছিল। বাড়ির সবাই একসঙ্গে মিলেমিশে থাকতো। শ্বশুরের ব্যবসা ছিল আর ছেলেগুলো অফিসের কাজ করত। আর সেখানেই সেই বাড়ির মেয়ে ছিল নীলা। সে সব থেকে ছোট। সে কলেজে পড়তো। আর আজ নীলা খুবই খুশি ছিল, কারণ সে কলেজে ফার্স্ট হয়েছে। তারপর বাড়িতে এসে সবাইকে বলে, মা, বড় বৌদি, ছোট বৌদি, কোথায় তোমরা? বাইরে এসো, তোমাদেরকে একটা খুব ভালো খবর দেওয়ার আছে। নীলার আওয়াজ শুনে সবাই বেরিয়ে আসে। এরপর নীলাকে বড় বৌমা নীলাঞ্জনা জিজ্ঞাসা করে, আরে কি ব্যাপার নীলা, এত খুশি কিসের জন্য? বৌদি, তুমি যদি এই কথাটা শোনো তাহলে তুমিও খুশি হয়ে যাবে আমার মতো। হ্যাঁ নীলা, আমরা তো তোমার কথা শোনার জন্য এখানে এসেছি। কি বলবে বলো? বৌদি, আজকে আমি খুব খুশি। আরে তখন থেকে বলেই যাচ্ছে আমি খুব খুশি খুশি, কি হয়েছে সেটা তো বল। তা না করে খালি বলেই যাচ্ছে। মা, আমি কলেজে ফার্স্ট হয়েছি। আর তুমি কি জানো, এই ফার্স্টের জন্য কিছুদিনের মধ্যেই ভালো একটা কোম্পানি থেকে ডাক আসবে। নীলার কথা শুনে সবাই খুবই আনন্দিত হয়। সবাই এটা ভেবেই খুশি হচ্ছিল নীলা এখন থেকেই নিজের পায়ে নিজে দাঁড়াবে। তারপর ছোট বৌদি শ্যামলী বলে, নীলা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। এরপর শ্যামলী রান্নাঘরে যায় এবং সে মিষ্টি নিয়ে এসে নীলাকে খাওয়ায়। এরপর নীলা মিষ্টি নিয়ে ওর বড় বৌদিকে প্রথম খাওয়ালো, যেটা দেখে শ্যামলীর খুবই কষ্ট হচ্ছিল। তারপর সে মনে মনে ভাবলো, মিষ্টি নিয়ে এলাম আমি, আর নীলা খাওয়ালো বড় বৌদিকে। যাকগে, দিদি তো আমার থেকে অনেকটাই বড়, প্রথমে ওকেই খাওয়ানোটা দরকার। এরপর নীলা তার ছোট বৌদিকে মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টি নিয়ে আসে। তখন শ্যামলী আর খেলো না, আর ওখান থেকে চলে যায়। তারপর সবাই বুঝতে পারলো ওখান থেকে শ্যামলী কেন চলে গেল। এরপর শ্যামলীকে কেউ গুরুত্বই দিল না। এভাবেই পরের দিন চলে এলো। সবসময় নীলা ওর বড় বৌদির সঙ্গেই কথা বলতো, সবকিছু জিজ্ঞাসা করতো। একদিন নীলার ইন্টারভিউয়ের জন্য কল এসেছিল। নীলা ইন্টারভিউ দেওয়ার জন্য বড় বৌদির কাছে যায়। নীলাঞ্জনা আর শ্যামলী রান্নাঘরে দুজন মিলে দাঁড়িয়েছিল। তখন নীলা গিয়ে বলে, বৌদি, আমার না আজ একটা ইন্টারভিউ আছে, আমি সেখানেই যাব। তো আমি স্নান করার আগে কিছু খেয়ে নি, স্নান করতেই যাব। তুমি কিছু একটা আমাকে বানিয়ে দাও না। আমি তো এখন কাজ করছি। ঠিক আছে শ্যামলী, তুমি যাও না, একটু ওকে খাবারটা করে দাও না। আচ্ছা ঠিক আছে। না বৌদি, তুমি এসে দাও। ছোট বৌদি থাক। কেন জেদ করছো নীলা? শ্যামলী তো করে দিচ্ছে, তুমি খেয়ে নাও না। আচ্ছা থাক, কাউকে দিতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি। আচ্ছা দিদি, তুমি যাও, গিয়ে করে দাও, আমি খাবার পরে করে নিচ্ছি। আজকে তো নীলার ইন্টারভিউ আছে, তো ওর মন খারাপ করে যাওয়ার কোনো দরকার নেই। যাও বৌদি, তুমি গিয়ে করে দাও। শ্যামলীর ওই কথাগুলো শুনে খুব কষ্ট হয়েছিল। তারপরেও শ্যামলী কাউকে কিছু না বলেই রান্না করছিল। এরপর নীলা আর নীলাঞ্জনা যখন ঘরে যায়, তখন নীলাঞ্জনা নীলাকে বলে, নীলা তুমি কেন এরকম বললে বলো তো? শ্যামলীর তো মনে কষ্ট হয়, ও তো তোমার বৌদি হয়, ও করে দিলে কেমন হতো বলো? আমি জানি শ্যামলী বৌদি ভালো, কিন্তু শ্যামলী বৌদির হাতের কাজ আমার একটুও ভালো লাগে না, তাই আমি আমার সব কাজ তোমাকেই করাই। আর আমি তো শুধু ভালো লাগে না বলেই বলেছি, যদি হার্ট হয় আমি কি করতে পারি? আর তুমি তোমার খুব ক্লোজ, আমি তোমাকেই সব কথা বলি। নীলা তুমিও শ্যামলীর সঙ্গে ঘোরো, ওর সঙ্গে মেশো, তখন তুমিও বুঝতে পারবে ও খুব ভালো। যদি তুমি ওর সঙ্গে কথা বলো তাহলে তখন আর তোমার আমাকে ভালোই লাগবে না, মনে হবে ওর সঙ্গে এসব কথা বলি। নীলা ওর বৌদির কথায় কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নীলাঞ্জনা রান্নাঘরে যায় আর শ্যামলীকে বলে, শ্যামলী তুমি ওর কথায় কিছু মনে করো না। না দিদি, আমি ওর কথায় কিছু মনে করিনি। ও তো এবারই সব থেকে ছোট, আর ও তোমাকে বেশি ভরসা করে, তাই তোমাকে এইসব কথা বলে। সব আদর আহ্লাদ যে তোমার কাছেই করে, আমি কিছু মনে করিনি। চলো, আমার প্রায় সব রান্না হয়ে গেছে, সবাইকে এবার খাবার টেবিলে ডাকো। এরপর এই কথা বলে শ্যামলী খাবার টেবিলে খাবার নিয়ে যায়। নীলাঞ্জনা দেখে বুঝতে পারে যে শ্যামলীর নীলার কথাই খুব খারাপ লেগেছে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। নীলা সবসময় নীলাঞ্জনার সঙ্গে কথা বলতো, যা দেখে শ্যামলীর খুবই খারাপ লাগতো। একদিন নীলা আর নীলাঞ্জনা বসে গল্প করছিল, তখন শ্যামলী ওখানে ওদের জন্য চা নিয়ে যায় আর ওখানেই বসে যায়। আরে বাহ, আজকে তো ননদ আর বৌদি খুব হাসাহাসি করছো। আজ আমার ছুটি তো, আজ ছুটির দিনে ননদ আর বৌদি তো বসে গল্প করবে, এটাই তো ননদ আর বৌদির রিলেশন। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। আমি বলছিলাম, মানে শ্যামলী, নীলা বলছে যে ওর নাকি বয়স হয়ে গেছে, ওর এবার বিয়েটা দিয়ে দিতে হবে। কি বৌদি, কেন আমায় রাগাচ্ছ? আমি এই কথা কখন বললাম? আমি তো শুধু বলেছি আমার একটা বয়ফ্রেন্ড হলে ভালো হতো। বিয়ের কথা তো আমি একবারও বলিনি। আর আমি এখন খুব ছোট, আমি যদি বিয়ে করি কিভাবে ঘর সামলাবো বলো? ও আচ্ছা, এখন তোমার বয়ফ্রেন্ড হোক এটাই চাইছো তাই তো? আচ্ছা ঠিক আছে,
আমার হাতে অনেকগুলো ছেলে আছে, তুমি যদি বলো তাহলে তোমার একটা বয়ফ্রেন্ড করে দিতে পারি। শ্যামলী, তুই এমন বলছিস যেন মনে হচ্ছে অনেক ছেলে আছে। তুই অনেক ছেলের সঙ্গে কথা বলিস বুঝি? আরে না না, আমি অনেক ছেলের সঙ্গে কথা বলি না, মানে আমার হাতে আমার অনেক ভাই আছে। আর আমাদের নীলাকে এত সুন্দর দেখতে, যে কোনো ছেলে দেখলেই ওকে পছন্দ করে ফেলবে। এই কথাটা শুনে নীলার মনটা একটু ভালো হয়। তারপর আর কেউ কিছু না বলে যে যার রুমে চলে যায়। কিছুক্ষণ পর নীলা তার ছোট বৌদির রুমে যায় এবং বলে, বৌদি আমি আসবো। এরপর হঠাৎ শ্যামলী নীলাকে ওর ঘরে আসতে দেখে খুবই খুশি হয়ে যায় আর ওকে ঘরে আসার জন্য ডাকে। আরে নীলা, তুমি বাইরে কেন? আসো, ভিতরে আসো। বৌদি, আমার তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। বাইরে যে কথাটা হচ্ছিল না, মানে সত্যি আমার অনেকটা বয়স হয়ে গেছে বৌদি, আমার একটা বয়ফ্রেন্ড হওয়া খুব দরকার। আমার সব বন্ধুদের একটা করে বয়ফ্রেন্ড আছে, আমারই শুধু নেই। আর আমি যদি এইসব কথা আমার বন্ধুদেরকে বলি তাহলে ওরা আমাকে নিয়ে খুব হাসাহাসি করবে, তাই আমি তোমাকে বলতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, কি কথা বলো না আমাকে। হ্যাঁ বৌদি, আমি যেটা বলবো তুমি যেন আমাকে খারাপ মনে করো না। আমি তো শুধু বড় বৌদিকেই বলে দিয়েছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার একটা বয়ফ্রেন্ড থাকলে খুবই ভালো হতো। তুমি প্লিজ আমার একটা বয়ফ্রেন্ড খুঁজে দেবে? এটা বলার জন্য তুমি এত ভাবছিলে? আমি তো তোমার বৌদি হই, তুমি আমার সঙ্গে নাইবা এইসব কথা বলতে পারো, কিন্তু আমি তোমার সব কথা বুঝতে পারি। আর পড়ে রইলো বয়ফ্রেন্ডের কথা। আমার একটা ভাই আছে যে তোমার পিছনে পাগল, অনেক দিন ধরেই চেষ্টা করছিল, কিন্তু আমি তোমাকে কিছু বলিনি। তুমি যখন এখন বলছো তাই তোমাকে বললাম, তুমি ওর সঙ্গে রিলেশনে যেতে পারো। যদি তোমার তাকে বিয়ে করতে ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে বলো, আমি তোমাদের দুজনের বিয়েও দিয়ে দেবো। এরপর শ্যামলী তার ভাইয়ের সঙ্গে নীলা দেখা করায়। তারপর ওরা কথা বলে, একসঙ্গে ঘুরতে যায়। এরপর নীলার শ্যামলীর ভাইকে খুব পছন্দ হয়। একদিন ওরা যখন ঘুরতে গিয়েছিল তখন শ্যামলীর ভাই ইন্দোর ফোনে শ্যামলীর ফোন আসে। ইন্দো, তুই আমাকে কিছুদিনের জন্য ঘরে নিয়ে চল, আমি এখানে থাকতে চাই না। কেন, কি হয়েছে দিদি? কেউ কি কিছু বলেছে নাকি? তুমি কাঁদছো কেন? না, আমাকে কেউ কিছু বলেনি, আমি শুধু কিছুদিনের জন্য ওই বাড়িতে একটু রেস্ট চাই। তুই আমাকে প্লিজ নিয়ে চল, আমি আর পারছি না। আচ্ছা, আমি এখন একটু বাইরে আছি, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে ফোন করছি। ইন্দ্র এটা বলেই ফোন কেটে দেয়। তখন নীলা পাশে বসেছিল আর নীলা বলে, কি হয়েছে ইন্দ্র, তোমার মুখটা এরকম হয়ে গেল কেন? নীলার কথা শুনে ইন্দ্র সবকিছুই বলে। তখন নীলা বলে, তুমি ঠিক বলছো, ছোট বৌদি বাড়িতে অনেক কাজ করে বড় বৌদির থেকে। শোনো, তোমাকে আমাদের বাড়িতে আসার কোনো দরকার নেই, আর বৌদিও তোমাদের বাড়িতে যাবে না। আমি বড় বৌদির সঙ্গে গিয়ে কথা বলছি, যাতে ছোট বৌদির সঙ্গে একটু কাজে হেল্প করে। বড় বৌদি আমার কথা ঠিকই শুনবে। থ্যাংক ইউ নীলা, তুমি আমাকে চিন্তা থেকে একটু মুক্ত করলে। তারপর ওরা দুজন দেখা করে যে যার বাড়ি ফিরে আসে। এরপর নীলা ওর বড় বৌদির সামনে বসে পড়ে আর ওর বড় বৌদি ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছে নীলা, তুমি এরকম চুপচাপ এসে বসে পড়লে? বৌদি, আমার মনে হয় ছোট বৌদি অনেক বেশি কাজ করে, কোনো রেস্টও পায় না, আর কাউকে কিছু বলেও না। যদি ছোট বৌদির হাতে হাতে আমরা একটু হেল্প করে দিই, যেমন ছোট বৌদি সকালের রান্নাটা করে আর আমরা দুপুরেটা করে নেব। হ্যাঁ নীলা, তুমি ঠিকই বলেছো, আমার শ্যামলীকে একটু হেল্প করা দরকার। নীলার কথা শুনে নীলাঞ্জন এবং শ্যামলীর সঙ্গে হাতে হাতে কাজ করে, যেটা দেখে নীলার খুব ভালো লাগে। এরপর এভাবেই দিন কেটে যায়। একদিন ইন্দো আর নীলা দেখা করতে গিয়েছিল। সেদিন শ্যামলী ফোন করে ওর প্রবলেমের কথা ওর ভাইকে জানায়, আর নীলা সেগুলো শুনে নেয় আর সে বাড়ি এসে সলভ করে দিত। এভাবেই একদিন নীলা ইন্দোকে ওর বাড়িতে নিয়ে আসে আর ওরা বসে কথা বলছিল। আর নীলা ইন্দ্রর জন্য চা করে নিয়ে এসেছিল আর ওরা বসে বসে চা খাচ্ছিল। তখনই শ্যামলী সেখানে আসে আর বলে, আরে বাহ, আমার ননদকে দেখে মনে হচ্ছে এবার মনে হয় আমার ননদ ঘর সামলাতে শিখে গেছে। তাহলে কি বলো নীলা, তোমার বিয়েটা বা দিয়ে দেওয়া যাক? বৌদি একটু হাসতে বলো, আরে মা যদি শুনে নেয় না তাহলে অন্য ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দেবে, কারণ ইন্দোর কথা মা এখনো জানেই না, সেই জন্য আস্তে কথা বলো। আচ্ছা বাবা, ঠিক আছে। ইন্দো, মা বাবা ঠিক আছে তো? হ্যাঁ, মা বাবা ঠিক আছে। আচ্ছা দিদি, তোকে দেখে যেন মনে হচ্ছে তুই খুব অসুস্থ আছিস। তোর শ্বশুর শাশুড়ি তোর উপরে কি অত্যাচার করে নাকি? না না ইন্দো, এরকম ব্যাপার নয়। মা বাবা আমার অনেক খেয়াল রাখে, খালি যে তোর জামাই বাবু আছে ও তো আমার একদম খেয়াল রাখে না। মনে হয় মাঝে মাঝে এ বাড়ি ছেড়ে চলে যায়। তোর যে বড় জামাই বাবু আছে না, তাকে দেখ কত ভালো, বড় বৌদিকে সবসময় সময় দেয়, সবকিছু বলে, ঘুরতে নিয়ে যায়, অনেক কিছু জিনিস এনে দেয়। আর তোর জামাই বাবু, তার থেকে আমি 10 টাকা চাই তাও আমাকে দেয় না, আমার থেকে আবার হিসাব চাই, কিসের দরকার? বৌদি, তাহলে এতদিন ধরে তুমি আমাকে বলনি কেন? কি বলবো বলো, এটা তো আমাদের স্বামী স্ত্রীর কথা, যদি এর মধ্যে ফ্যামিলিকে জড়াই তাহলে কি আমাদের সম্পর্কটা টিকে থাকবে? আর আমি যদিও বা বলতাম তাহলে সবাই ছেলেকেই সাপোর্ট করতো, তখন আমার কি হতো বলো? এই কথা শুনে নীলার একটু খটকা লাগে। তারপর কিছু না বলেই ওখান থেকে একটা বাহানা করে উঠে পড়ে, বড় বৌদির কাছে গিয়ে সবকিছু বলে।
যে ওর নতুন বয়ফ্রেন্ড হয়েছে, কিভাবে হয়েছে, কে করিয়েছে। আর যখন ও ইন্দ্রর সঙ্গে দেখা করত তখনই শ্যামলী ফোন করে কিছু না কিছু বলতো, আর সেটা ইন্দ্র নীলাকে বলতো। এসব কথা শোনার পর নীলাঞ্জনা খুবই অবাক হয়ে যায় আর বলে, কি এই ঘরেতে এত কিছু হয়ে গেল আর আমি কিছু জানতেই পারলাম না? নীলা, তুমি আমাকে কিছু বললেও না। তুমি ইন্দ্রকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু তোমাকে আমার সবকিছুটা বলা দরকার ছিল। আর দেখো এখন জলটা কত দূর এগিয়ে গেছে। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি সবসময় ছোট বৌদির কথা শুনেছিলাম, আর সেটা ঠিক নয়, কিন্তু আমি ইন্দ্রকে সত্যি খুব ভালোবাসি। আচ্ছা নীলা, তুমি যে ইন্দ্রকে ভালোবাসো, ও কি আদৌ তোমাকে ভালোবাসে? হ্যাঁ বৌদি, ইন্দ্র আমাকে ভালোবাসে। তুমি যদি চাও তাহলে ইন্দ্রের সঙ্গে আমি তোমার কথা বলিয়ে দিচ্ছি। ও নিজেই বসে আছে, ছোট বৌদির সঙ্গে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি ইন্দ্রকে নিয়ে আমার রুমে এসো, আমি অপেক্ষা করছি। নীলাঞ্জনার কথা শুনে নীলা ইন্দ্রকে ওর ঘরে নিয়ে আসে। ইন্দ্র, তুমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করো, কারণ তোমার দিদি এই বাড়ির ছোট বৌমা, সেজন্যই তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমরা সবকিছুই জানি। আর আমার ননদ তোমাকে খুবই ভালোবাসে। তুমি কি আমার ননদকে ভালোবাসো? বৌদি, আমি এই কথারই অপেক্ষা করছিলাম। আমিও নীলাকে পছন্দ করি, আমি ওকে বিয়েও করতে চাই। আমি ওকে খুব ভালোভাবেই রাখবো, কখনো কোনো কিছুর অভাব হতে দেব না। তুমি যখন এত ভালো, তাহলে তোমার দিদির মনে এত বিষ কেন? মানে? শ্যামলীর ব্যাপারে নীলাঞ্জনা ইন্দ্রকে সবকিছুই বলে, যে ওর দিদি কতটা বাজে আর সে তার ননদকে ব্যবহার করছে। তারপর ইন্দ্র বলে, বৌদি, আমি নিজেও জানতে পারলাম না যে দিদি এসব ভেবে কাজ করিয়েছে। না, আমি নীলার কোনো ক্ষতি হতেই দেব না। ও আমার কাছে খুব ভালোভাবেই থাকবে। আমি বুঝতেই পারছি না শ্যামলী এরকম কেন করছে। এরপর ইন্দ্র ওর দিদির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, দিদি, তুমি আমার আর নীলার সঙ্গে এরকম কেন করলে? আরে আমি কি করলাম? আর তুই আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন? যেন মনে হচ্ছে আমি খুব বড় একটা পাপ করে ফেলেছি। বৌদি, তুমি পাপ নয়, তুমি মহা পাপ করেছো। তুমি শুধু তোমার চালের ঘুঁটি ভেবেছো আমাকে। কেন তুমি আমার ফায়দা তুলছো বলো তো? হ্যাঁ, আমি করেছি। আমি তোমার কোনোদিনও খারাপ চাইনি। আমি যদি তোমার খারাপ চাইতাম তাহলে আমার ভাইয়ের সঙ্গে কোনোদিনও তোমার রিলেশন করাতাম না, অন্য কোনো ছেলের সঙ্গে তোমার রিলেশন করিয়ে দিতাম। আমি জানি আমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে রানীর মতো রাখবে, কারণ আমি তো সেই জন্যই তোমার সঙ্গে ওর রিলেশনটা করিয়ে দিয়েছি। কিন্তু আমি তোমাকে ঘুঁটি ভেবেছিলাম এই কারণেই, কারণ আমার এই ঘরেতে কোনো মূল্যই ছিল না। আমি এই ঘরে আছি, নেই, ঠিক আছি, খারাপ আছি, কি খাচ্ছি না খাচ্ছি কেউ কিছু জিজ্ঞাসাই করতো না। আমাকে কেউ তো কোনো ভ্যালুই দিত না, আর তোমার দাদা আমাকে কোনো ভ্যালুই দেয় না। বলো কি কম আছে আমার মধ্যে? শ্যামলীর কথা শুনে সবাই চুপ করে যায়। তারপর শ্যামলী কাঁদতে থাকে, আর তখনই নীলাঞ্জনা গিয়ে চোখে জল মুছিয়ে দেয়, আর ওকে কথা দেয় যে এরপর থেকে বাড়ির সবাই ওকে খুব ভালোবাসবে। আর শ্যামলীও কথা দেয় যে ও আর এরপর থেকে কোনোদিনও এরকম কোনো কাজ করবে না। তারপরে এভাবেই ওরা একসঙ্গে দিন কাটাতে লাগলো। চণ্ডীপুর গ্রামে সুলেখা তার দুই ছেলে রমেশ ও স্বপনকে নিয়ে বাস করত। সুলেখার সংসারে অভাব বলতে কিছুই ছিল না। যেটার অভাব ছিল সেটা হলো তার বাড়ির লোকের। সুলেখার দুই ছেলে খুবই পরিশ্রমী ছিল, আর তার বাবার মতোই সারাদিন জমিতে কাজ করত, যার ফলে সুলেখাকে সারাদিন বাড়িতে একাই থাকতে হতো। এমনই একদিন, হ্যাঁ রে বাবা রমেশ, বাবা শপথ, তোরা কি আমার কোনো কথাই শুনবি না? আমি কবে থেকে তোদেরকে একই কথা বলে যাচ্ছি, কিন্তু তোরা আমার কথাতে কানই দিচ্ছিস না। ওহ মা, তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, তুমি পারলে আমাদেরকে আরও 5 বিঘা বেশি চাষ করতে বলো, তাহলে তোমার কথা শুনতে রাজি আছি। হ্যাঁ মা, দাদা ঠিকই বলছে। এখন আমরা বিয়ে করতে পারবো না, দেখতেই তো পাচ্ছ সামনেই আমাদের বর্ষার ধান উঠবে। এখন বিয়ে করে আমরা আমাদের ঝামেলাকে দ্বিগুণ বাড়াতে চাই না। আরে বাবা, এতে ঝামেলার কি আছে? দেখ, বিয়ে করলে তোদের ঝামেলা বাড়বে না, বরং কমবে। তোরা তো জানিস যে গ্রামের মেয়েরা কেমন হয়। আমার কথা শোন, ওরা এলে দেখবি তোদের কাজে সাহায্য করবে। হ্যাঁ, কথাটা মন্দ নয়। আমাদের গ্রামের মেয়েরা তো এমনিতেই জমিতে চাষ করে, আর মা যখন বলছে তাহলে হ্যাঁ বলে দিলেও মন্দ হবে না। কি হলো, তোরা চুপ করে গেলি যে? কিছু একটা বল, আমি মেয়ের মায়েদের কথা দিয়ে এসেছি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমরা যাব, কিন্তু ভাইদেরকে তো আসতে দাও। শুনলাম ওদের নাকি পড়া শেষ হয়ে গিয়েছে, তা আমরা সকলে একসঙ্গে মেয়ে দেখতে গেলে হয় না? রমেশ তার বাকি ভাইদের কথা তুলতেই সুলেখা দেবীর রাগে মুখ লাল হয়ে ওঠে। আসলে সুলেখা দেবীর আরও 3টে ছেলে ছিল, অখিলেশ, সুধীর ও রমেশ। তারা বিদেশে পড়তে গিয়েছিল, কিন্তু সুলেখা দেবী তাদের প্রতি বেশ কিছুটা চটে ছিল। তাই সে রাগ দেখিয়ে বলে, না থাক, ওদের এখানে আসার কোনোই প্রয়োজন নেই। যাদের ফোন করলে কোনোদিনও ঠিকভাবে ফোন ধরে না,
তারা আবার নাকি মেয়ে দেখতে যাবে। এই তোরা বিয়ে করবি কি বল, আর না তো বাদ দে, আমি কাজের লোক দেখে নেব। ওহ মা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি কি কোনো ভুল কথা বললাম নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ওদেরকে এখন ডাকতে হবে না, ওরা না হয় বিয়ের সময়ই আসবে। এই স্বপন, তুই কি বলিস? হ্যাঁ মা, দাদা ঠিকই বলেছে। তুমি ভাইদের উপরে শুধু শুধু রাগ করছো। ওদের আমেরিকা, আমাদের এখানের উল্টো টাইম। এখন এখানে দিন মানে ওখানে রাত। তা ওরা এখন হয়তো ঘুমাচ্ছে, দেখবে বিয়ের সময় ওরা নিশ্চয়ই সময় চলে আসবে। তাদের দুই ভাইয়ের কথা শুনে সুলেখা দেবী সেদিন চুপ হয়ে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সুলেখা দেবী তার দুই ছেলেকে নিয়ে মেয়ের বাড়ি যায়, অর্থাৎ মনোজবাবুর বাড়ি যায়। তখন মনোজবাবু বলে, আরে আসুন সুলেখা দেবী, আমরা আপনারই অপেক্ষা করছিলাম। তা আপনারা তিনজনেই এখানে এলেন যে? আমি তো ভেবেছিলাম আপনি আপনার বাকি ছেলেদেরকেও এখানে নিয়ে আসবেন। না কাকু, আসলে ওরা বাড়িতে নেই, ওরা বিদেশে পড়তে গিয়েছে। আর আপনি তো জানেন আমেরিকা কতটা দূর। হ্যাঁ তা বুঝি বই কি, কিন্তু আসতে চাইলে পাতাল থেকেও আসা যায়। যাই হোক, ওসব বাদ দাও। আর তোমরা বসো, আমি মিনা ও অনামিকাকে ডেকে পাঠাচ্ছি। এই বলে মনোজবাবু তার দুই মেয়েকে হাঁক দেয়। কিছুক্ষণ পর মনোজবাবুর দুই মেয়ে মিনা ও অনামিকা সেখানে এসে উপস্থিত হয়। তাদের দুজনকে দেখতে খুবই সুন্দর ছিল, আর তারা গ্রামের হওয়ায় তাদের আচার ব্যবহারও খুব ভালো ছিল। তাই প্রথম দেখাতেই সুলেখা দেবী ও তার ছেলেদের তাদের পছন্দ হয়ে যায়। এরপর তারা সেদিনই বিয়ের দিন পাকা করে বাড়ি চলে আসে। এমনই একদিন রমেশ জমির কাজ শেষে বাড়ি এসেছিল। তখন সে দেখে তাদের বাড়ির ফোনে ফোন এসেছে। এটা দেখে সে ফোনের কাছে আসে, কিন্তু সেখানে আগে থেকেই সুলেখা দেবী বসেছিল। তখন, আরে মা, তুমি এখানেই আছো? তাহলে ফোনের এত রিং হচ্ছে, তুমি ফোনটা তুলছো না কেন? ফোনটা তুলে দেখো কে ফোন করেছে। না, তার কোনোই প্রয়োজন নেই। আমি জানি কে ফোন করেছে। এটা তোর ওই বিদেশি ভাইয়েরা ফোন করেছে। আমি ওদের সঙ্গে কোনো মতেই কথা বলবো না। এখন তুই যদি কথা বলতে চাস বলতে পারিস। সুলেখা দেবীর কথা শুনে রমেশ ফোন তুলে হ্যালো বলে। তখন রমেশের গলার আওয়াজ পেয়ে তার ছোট ভাই সমরেশ তাকে বলে, ওহ দাদা, থ্যাংক গড তুই ফোনটা তুললি। আমরা তো ভেবেছিলাম বাড়িতে হয়তো কেউ নেই। আরে না না, কেউ থাকতে যাবে না কেন? আসলে ফোনের কাছে কেউ ছিল না। তা কি বলবি বল। হ্যাঁ বলবোই তো, শুনলাম তোদের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তা মেয়ে কোথাকার, কেমন দেখতে? কই ফটো নাম্বার কিছু তো পাঠালি না। কিছু অন্তত পাঠা, তাহলে আমরাও দেখি তোরা কত স্মার্ট মেয়েকে বিয়ে করছিস। আরে ধুর, ফোন নাম্বার আর ফটো, ওদের তো ফোনই নেই। আর আমরা ফোন দেবো বললাম, তাতেও না বললো। এখন তো তোরা জানিস যে আমাদের গ্রামের মেয়েরা কেমন হয়। এ কি তোদের শহরের মতো স্মার্ট মেয়ে আছে নাকি যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকবে? হ্যাঁ, সেই জন্যই তো আমরা এখানে বিদেশেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের গ্রামে গিয়েও ভূত নিয়ে আসার কোনোই শখ নেই। ও আচ্ছা, বুঝেছি। তাহলে আর কি করবি, ভাগ্যে যেটা আছে সেটাই তো তোদেরকে মেনে নিতে হবে বল। হ্যাঁ সে তো ঠিকই আছে, কিন্তু বিয়ের দিন মিস করলে চলবে না। তোদেরকে যেন সকাল সকাল এখানে দেখতে পাই, বুঝেছিস? এভাবেই বলে সেদিন ফোন কেটে দেয়। এরপর আরও কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে, কিন্তু সমরেশ, অখিলেশ ও সুধীরের আসার কোনোই সম্ভাবনা ছিল না। এরপর তাদের কথা না ভেবেই সুলেখা দেবী তার দুই ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বউ নিয়ে চলে আসে। মিনা ও অনামিকাকে দেখতে খুবই সুন্দর ছিল, তার পাশাপাশি তারা খুবই সংস্কারী ও কাজকামে পারদর্শী ছিল। তাই তারা প্রথম দিন এসেই সুলেখা দেবীর কাজে সাহায্য করেছিল, এবং তারা সেদিন সকলে মিলে রাতের খাবার খেতে যাবে কি ঠিক তখনই তাদের ডোরবেল বেজে ওঠে। তখন, আপনি বসুন মা, আমি গিয়ে দেখছি কে এসেছে। এই না না, তোমরা এই বাড়ির নতুন বৌমা, তোমরা কিভাবে যাবে? এই বাড়ির তো একটা নিয়ম আছে। তোমরা বসো, আমি গিয়ে দেখছি। এই বলে সুলেখা দেবী সদরের দরজা খুলতে যায়, এবং সে দরজা খুলে দেখে সেখানে তার তিন ছেলে তিনটি মেয়েকে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তখন, কিরে, তোদের আজ এখানে আসতে এত দেরি হলো কেন? আর তোরা কোন মাতালদের ধরে নিয়ে এসেছিস? এরা তো নেশার ঘরে ভালোভাবে দাঁড়াতেও পারছে না। হেই ওল্ড লেডি, শাট আপ! একটাও বাজে কথা বলবেন না।
আমরা কোনো মাতাল নয়, বুঝেছেন? হ্যাঁ, আমরা একটু বিয়ের খুশিতে ড্রিঙ্ক করেছি, কিন্তু এই দেখুন সোজা হয়ে দাঁড়িয়ে আছি। কি বিয়ে? কার বিয়ে? এই সমরেশ, তোর বন্ধুরা এসব কি বলছে? ওরা বোধহয় নেশার ঘরে ভুলে গিয়েছে যে ওরা এখানে বিয়ে খেতে এসেছে। না মা, ওরা ভুল বলছে না মা। আসলে আমরা তিনজনেই আমেরিকাতেই বিয়ে করেছি। ভেনেলা, জুলি ও স্যান্ডি আমাদেরই স্ত্রী। আর আজ আমরা আমাদের বিয়ের খুশিতে উইস্কি খেয়েছি। সমরেশের কথা শুনে সুলেখা দেবী চমকে ওঠে ও সে তখন বলে, কি? তুই কি বললি? তোরা এই বিদেশি বেহায়াগুলোকে বিয়ে করেছিস, যারা কিনা প্রথম দিনে মদ খেয়ে বাড়িতে ঢুকছে? আর এ কি, এরা তো ঠিকঠাক ড্রেসও পরেনি। আমি এদেরকে কখনোই বউ বলে মানবো না। এই তোরা এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ওহ মা, মাথা ঠান্ডা করো আর আমার কথা শোনো। ওরা খুব ভালো মেয়ে। আর এই জিন্স টপ এগুলো বিদেশে কমন, এগুলো নিয়ে বেশি মাতামাতি করার কোনোই প্রয়োজন নেই। দেখ শোন বাবা, আমি অত শত বুঝি না। আমার দুটো বউ যেরকম সংস্কারী হয়েছে, আমি চাই আমার বাকি বউগুলো এরকমই হোক। তাই আমি ওদেরকে এই বাড়িতে রাখবো না। এভাবেই সুলেখা দেবী তার বিদেশি 3 বৌমাদেরকে নিয়ে আপত্তি করতে থাকে। ঠিক তখনই সমরেশের বউ ভেনেলা বলে, এই যে সমরেশ, তুমি যাই বলো না কেন, আমি কিন্তু তোমার মায়ের আর একটাও বাজে কথা শুনবো না। নিজেরা শাড়ি পরে বলে কি ভেবেছে সকলেই শাড়ি পরবে? আর শুনুন মাদার ইন ল, আমরা কোর্ট ম্যারেজ করেছি, তাই আপনি মানুন আর না মানুন আমরা এই বাড়ির বউ। এখন যদি আপনি বাড়াবাড়ি করেন তাহলে আমাদেরকে আইনের সাহায্য নিতে হবে। ভেনেলার কথা শুনে সুলেখা দেবী চুপ হয়ে যায় ও এক প্রকার বাধ্য হয়েই সেদিন তাদেরকে বাড়িতে ঢুকতে দেয়। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। সুলেখা দেবীর বড় 2 গ্রামের বৌমাকে নিয়ে তার কোনোই সমস্যা ছিল না, কিন্তু যেদিন থেকে তার 3 বিদেশি বউ বাড়িতে এসেছিল সেদিন থেকেই তার চিন্তা দ্বিগুণ হয়ে গিয়েছিল। কারণ তারা রীতিমতো সবসময় বাড়িতে মডার্ন পোশাক পরে ঘোরাঘুরি করত। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সকালে বাড়িতে দুধওয়ালা আসে। তখন, এই যে সুলেখাদি, দুধ নিয়ে যাও, দেরি করো না, তাড়াতাড়ি এসো। আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। সুলেখাদি, ও সুলেখাদি, বাড়িতে আছো? ওহ মাদার ইন ল, কি করেন কি জানি, মিল্কওয়ালাটা সকাল থেকে তো চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছেন না? না দিদি, আসলে শাশুড়ি মায়ের কোনোই দোষ নেই, উনি পূজা অর্চনা করছেন তাই যেতে পারছেন না। তুমি এক কাজ করো, তুমি গিয়ে দুধটা নিয়ে আসো। জুলির কথা শুনে ভেনিলা দুধ নিতে চলে যায়, কিন্তু সে স্নান করছিল আর তাই তার গায়ে টাওয়াল জড়ানো ছিল। এতে ভেনিলার কোনোই অসুবিধা ছিল না, কিন্তু দুধওয়ালা রামু তাকে দেখে বলে, আরে বাহ ম্যাডাম, সকাল সকাল আমাকে একই দেখালেন। পুরো দুধের মতো ফর্সা শরীর আর মাখনের মতো টেস্টি। আমি তো দেখে পুরো হট হয়ে গেলাম। ও থ্যাংক ইউ, আমাকে দেখে এরকম সকলেই বলে। ঠিক আছে, তুমি মিল্ক দাও আর দেখে দাও না তো পাত্রের বাইরে পড়ে যাবে আর তোমারই লস হয়ে যাবে। আরে ম্যাডাম, তোমার জন্য তো আমি যে কোনো লস খেতে রাজি আছি, শুধু একবার হ্যাঁ বলে তো দেখো। আচ্ছা ম্যাডাম, আমি এখন আসছি, কাল সকালে আবারও এই পোশাকে দেখা হবে। রামু এভাবেই বলে সেখান থেকে চলে যায়। তখন সুলেখা দেবী সেখানে আসে ও সে বলে, এটা তুমি কি করলে বৌমা? ছি, তুমি একটা পরপুরুষের সামনে এই অবস্থাতে গেলে? তুমি শুনলে না ও কত বাজে বাজে মন্তব্য করছিল? ওহ মম, আপনি শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছেন। আপনার কি সমস্যা বলুন তো? ও আমাকে হট বলেছে, এতে আপনার ক্ষতি কোথায়? আমাদের সৌন্দর্যের নাম তো আমাদের দেশে সকলেই করে। হ্যাঁ মম, ও তো তোমার টাওয়াল পরেছিল, এখন তো আমি ভাবছি আমি হট প্যান্ট আর টপ পরবো। তাহলেও কি আপনি আমায় এটা সেটা শোনাবেন নাকি? আসলে আপনার সমস্যাটা কোথায় বলুন তো? হায় রে হায়, আমি এ কি অধর্মের কথা শুনছি। বাইরের লোক এসে আজে বাজে কথা বলে যাচ্ছে আর এরা কিনা সেটাকে নিজের প্রশংসা ভাবছে। এর থেকে তো ভালো হতো যদি আমি মারা যেতাম। মা, আপনি কাঁদবেন না, আসলে ওদের কোনোই দোষ নেই। ছোটরা ওদেরকে এভাবেই দেখে নিয়ে এসেছে। এখন ওদের কোনো সমস্যা নেই, সেখানে আপনিও কিছু বলবেন না। এখন সম্মান গেল আপনার নয়, বরং ওদের স্বামীদেরই যাবে। সুলেখা দেবীর বড় বৌমা মিনা সেদিন এভাবেই বলছিল। ঠিক তখনই সেখানে তার 3 ছেলে অখিলেশ, সুধীর ও সমরেশ চলে আসে ও তারা সমস্ত কথাবার্তা শুনে তাদের ভুল বুঝতে পারে। এরপর তারা তাদের বউদের এরকম অবস্থা দেখে মারধর করতে থাকে। তখন সুলেখা দেবী বলে,
দেখ বাবা, তোরা ওদেরকে মারিস না। আমার ওদেরকে নিয়ে কোনোই সমস্যা নেই, শুধু ওরা যেখানে এসেছে সেখানের মতো করে থাকলেই হবে। না মা, তুমি বোঝোনি, এদেরকে এভাবে বললে কখনোই এরা বুঝবে না। এরা সারা জীবন একই রকম থেকে যাবে। তার থেকে ভালো এই নির্লজ্জগুলিকে আমরা বিদেশেই ফিরিয়ে দিয়ে আসবো। না, আমাদেরকে এরকম বলো না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদেরকে একটা সুযোগ দিয়ে দেখো, দেখবে আমরা আর কখনো এরকম ভুল করব না। সেদিন শুধু ভেনেলাই নয়, সুলেখা দেবীর বাকি দুই বিদেশি বৌমাও ক্ষমা চাইতে থাকে। এটা দেখে তারা সকলেই সেদিন খুশি হয়ে যায়। এরপর তারা তাদেরকে ক্ষমা করে দেয়। পরের দিন থেকে তারা সত্যি সত্যিই শুধরে গিয়েছিল। এখন তারা গ্রামের বউয়েদের মতোই শাড়ি পরেছিল, আর তারা সংসারের সমস্ত কাজও করছিল, যার ফলে তাদের সংসারে আর কোনো ঝামেলাই ছিল না। আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।